তাহলে দেখো যে আমরা বেগ পেয়ে গেলাম। এখন এই বেগ নিয়ে সে বাকি রাস্তা চলবে। তাহলে এই বাকি রাস্তাটুকু আমি যদি হিসেব করতে চাই, তাহলে আমরা এবার হিসেব করতে চাই S2। তাহলে S2-র জন্য ফর্মুলা হবে, দেখো আমরা কিন্তু ফর্মুলা মাত্র শিখেছি, S = ut + ½ at²। আমরা চাইলে এটাই ব্যবহার করতে পারি। এখানে u ছিল আদিবেগ, তো আমাদের এই রাস্তাটুকু যখন সে অতিক্রম করবে আদিবেগ কোনটা, তখন কিন্তু আদিবেগ হচ্ছে এইটা, শেষ বেগও এইটাই, কারণ হচ্ছে এই পুরো রাস্তা সে একই বেগে চলে, কাজে আদিবেগ বলা শেষ বেগ বলা একই কথা। এখানে হয়তো অনেকে এসে কনফিউজড হয়ে গেছো যে এতক্ষণ বললাম ভি শেষ বেগ, ভাইয়া আবার বললো ভি আদিবেগ। আপাতত আমার কথা বিশ্বাস করো, একটু পরে এটা ব্যাখ্যা করতেছে আরও ভালো মতো। তাহলে এই অংশের জন্য ইউ আদিবেগ, তাহলে আমি বসালাম এখানে ইউ না লিখে ভি, কারণ আদিবেগ এটার তো পরিচয় হচ্ছে আদিবেগ, আদিবেগ হচ্ছে এখানে ভি, সো লিখলাম ভি ইন্টু টি প্লাস হাফ ইন্টু সরি টি না T2, কারণ আমি এই সময়টাকে নাম দিয়েছি T2, সো T2 হাফ ইন্টু 0। 0 কেন? কারণ এই অংশে কোনো ত্বরণ নাই, 0 ইন্টু t²। তাহলে থাকলো হচ্ছে S2 = VT2, আমার দরকার T2, তাহলে T2 = হচ্ছে মানটা এখানে বসিয়ে দিই বেটার। এখানে হচ্ছে S2-র মানও 1000 = V এর মান হচ্ছে 200/24 ইন্টু T2, এবং এখান থেকে তাহলে আমি T2 পাচ্ছি 24 ইন্টু 1000 ডিভাইডেড বাই 200, ভাগ করলে যা আসে এটা আসবে 5 5 24 120 সেকেন্ড। এই হচ্ছে অঙ্ক যে আমাদের 120 সেকেন্ড লাগবে এই রাস্তাটুকু অতিক্রম করতে। তো এখন এই অঙ্কটার মধ্যে অনেক কথা বলার আছে। এর মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে যে আদিবেগ আর শেষ বেগ, এইটা ঠিকমতো বুঝতে হবে। আর ত্বরণ আর বেগ কী জিনিস, তাদের মধ্যে পার্থক্য কী, ত্বরণ 0 হলে কি, ত্বরণ 0 না হলে কি, এই জিনিসগুলো একটু বুঝে আমরা অঙ্কটা আবার একটু রিভিউ করি। খেয়াল করো, আমরা দুই ক্ষেত্রে সরণ বের করেছি, মানে এই যে প্রথম ক্ষেত্রে S1, দ্বিতীয় ক্ষেত্রে S2, এবং দুই ক্ষেত্রে একই ফর্মুলা ব্যবহার করেছি। তোমাদের বইতে অঙ্কটা এইভাবে করে নাই, অন্যভাবে করেছে, কোনো সমস্যা নাই, তুমি চাইলে ওইভাবে করো। এবং আমি অন্তত বলবো তুমি আমার মতো না, বইয়ের মতো না, তুমি নিজের মতো আরেকটা করে করো, যে কোনোভাবে করো, বাট লজিক্যালি যেন সেটা ঠিক থাকে। তো এখন এখানে আমি দেখো দুই জায়গায় একই ফর্মুলা ব্যবহার করেছি। বইতে দেখবে দ্বিতীয় ক্ষেত্রে এই ফর্মুলা, এইভাবে এই ফর্মুলা ব্যবহার না করে দ্বিতীয় ক্ষেত্রে বলেছে সমবেগের ক্ষেত্রে আমরা জানি S = VT। হ্যাঁ, এটা কিন্তু আমরা জানি, আমরা প্রথম দিকে শিখেছিলাম, বস্তু যদি সমবেগে চলে তাহলে বেগ = S/T, এটাকে আমরা গড় বেগ বলেছি। সমবেগের ক্ষেত্রে গড় বেগ সমবেগ একই কথা, কারণ বেগ যদি সমানই হয় গড় নিলে তো সেই মানই আসবে। যেমন আমি বললাম 10 10 10 10, এদের গড় কত? গড়ও কিন্তু 10, দেখো 10 10 10 10 / 4 মানে 10। তাহলে সমবেগের ক্ষেত্রে সমবেগ গড় বেগ একই কথা, সো দ্যাট ইজ ভি। তাহলে এখান থেকে S = VT বইতে এই ফর্মুলা ব্যবহার করে অঙ্কটা করেছে। আর আমি কিন্তু এটা ব্যবহার না করে আমি ব্যবহার করেছি S = ut + ½ at²। এখন চিন্তা করে দেখো, S = VT আর S = ut + ½ at², এটা কিন্তু দুই জিনিস হলো না, এক জিনিসই হলো। কারণ এইটা হচ্ছে জেনারেলাইজ, সব জায়গায় ব্যবহার করতে পারো, ত্বরণ থাকুক ত্বরণ না থাকুক। এখন আমাদের এই ক্ষেত্রে আমরা বলেছি সমবেগ যেহেতু বলেছি, সমবেগ হওয়া মানে বেগ পরিবর্তন হবে না মানেই ত্বরণ শূন্য। তাহলে আবারও দেখো, ত্বরণ যদি শূন্যই হয় তাহলে এখানে আসে S = ut। তুমি বলবা ভাইয়া সমবেগে গেলে আমরা মাত্র দেখলাম S = VT, আপনি লিখলেন X = ut। আমি বলবো ut VT এই ক্ষেত্রে একই কথা, কারণ যেহেতু ত্বরণ শূন্য কাজেই আদিবেগ যে কথা শেষ বেগে একই কথা, uv একই কথা, সো আমি চাইলে S = VTও লিখে দিতে পারি। স্টপ করো, বইয়েরটা বলে দিই। আর বন্ধুরা, এই অঙ্কটা বইতে যেভাবে করা আছে তোমরা সেটাও দেখে নিতে পারো। বইতে করা আছে এইভাবে, S = u + v/2 × t। এটা ব্যবহার করার পিছনে একটা যুক্তি হতে পারে যে আমার দরকার হচ্ছে এই বেগটা, শেষ বেগটা, তো এখানে এই শেষ বেগটা আছে এবং এই সবগুলো কিন্তু দেখো দেওয়া আছে, এখানে এই যে u, এখানে s, এখানে t। এখানে আমরা এই অংশের জন্য যদি লিখি, এই অংশের জন্য এটা S1, এটা T1, uv ঠিক আছে, এবং T1 ছিল আমাদের এখানে 240 সেকেন্ড। তাহলে আমি করব না, জাস্ট তোমাদেরকে বলছি, জাস্ট ফলো করো আমাকে। S1 দেওয়া আছে, T1 দেওয়া আছে, u জানা আছে। তাহলে তুমি যদি S1, u এবং T1 বসাও তাহলে এখান থেকে তুমি কিন্তু সরাসরি v পেয়ে যাচ্ছ। বাট আমি যেভাবে করেছিলাম
ওইভাবে ভি পাওয়ার জন্য তোমাকে 2 স্টেপ করতে হয়েছিল, এবার এটা ইউজ করলে তুমি 1 স্টেপে করতে পারবে, এটা একটা একটু সুবিধা। আর দ্বিতীয় অংশটা আমি যেভাবে লিখেছিলাম বইতেও প্রায় ওইভাবেই লিখেছে, বইতে এভাবে লিখেছে যে এই ডিস্টেন্সটা যদি আমি S2 ধরি, বইতে হয়তো অন্য চিহ্ন ধরেছে আমি জানি না, S2 যদি বলো তাহলে এই অংশ যেহেতু সমবেগে যাচ্ছে, সমবেগে গেলে তুমি সরাসরি লিখতে পারো সেই বেগ ইনটু সময়। তো আমরা এই সময়কে নাম দিয়েছি T2, সো T2। আর সেই বেগ কোন বেগ? যে বেগ এই রাস্তা জুড়ে ছিল। কোন বেগ ছিল? যে এতটুকু অংশ আসার পর যে বেগ সে অর্জন করেছে সেই একই বেগ নিয়ে বাকি রাস্তা গিয়েছে, সেই বেগ ইনটু সময়। তাহলে সেই বেগটা যেহেতু একটু আগে আমরা বের করেছি সেটা এখানে বসাবে, আর S2 বলাই আছে 1000 মিটার, সেটাও বসাবে, বসালে T2টা বের হয়ে যাবে। কাজে যার যেটা সুবিধা হয় সে সেটা করবে, এবং সবসময় চেষ্টা করবে আমি বা বইতে যেভাবে করব বা বইতে যেভাবে করা থাকবে তোমরা অবশ্যই চেষ্টা করবে তার চেয়ে অন্য কোনো নিয়মে করার জন্য। এখন আমি একটু বিশেষ করে এই দুইটা জিনিসের উপর কথা বলবো, আদি বেগ আর শেষ বেগ, কারণ এটা নিয়ে ম্যাক্সিমাম টাইম স্টুডেন্টদের মধ্যে, ছাত্রছাত্রীদের মধ্যে একটা কনফিউশন কাজ করে, কাজে একটু ক্লিয়ার হওয়া দরকার। একটু আগের অঙ্কের ক্ষেত্রেও তোমাদের এক জায়গায় হয়তো কনফিউশন এসেছিল যে এক জায়গায় ভিকে আমরা বলেছিলাম শেষ বেগ, আবার ওই ভিকে আবার এক সময় বলেছিলাম আদি বেগ। কাজে এই জিনিসটা ক্লিয়ার হওয়া দরকার। প্রথমে আমরা বোঝার চেষ্টা করি যে আদি বেগ কাকে বলে। তো যেটা প্রথমেই মনে মনে এমনিতেই আমরা ধারণা করি বা এমনিতেই মনে চলে আসে যে কনসেপ্টটা, সেটা হচ্ছে যে যাত্রার শুরুতে যে বেগ সেটা হচ্ছে আদি বেগ, অনেকেই এটা ধারণা আছে। আর যাত্রা শেষ করলে যে বেগ সেটা হচ্ছে শেষ বেগ। তুমি যদি এইটাই ভাবো যাত্রার শুরুর বেগ আদি বেগ আর যাত্রা শেষের বেগ শেষ বেগ, তাহলে দেখো ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে যাত্রা শুরু করা মানে কি, যে আমি এখন থেকে রওনা হব, তাহলে যাত্রার শুরুতে সবারই বেগ থাকে 0 মিটার পার সেকেন্ড, কারণ যাত্রা শুরু, আমার দৌড়ানো শুরু করব, তাহলে আমার 0 আদি বেগ হচ্ছে 0, ইউ হচ্ছে 0। আর এরপর আমি দৌড়ালাম দৌড়াতে দৌড়াতে যাত্রা আমি শেষ করলাম। যাত্রা শেষ করা মানে থেমে যাওয়া, তাহলে যাত্রা শেষের বেগকে তুমি যদি বলো শেষ বেগ, তাহলে v = 0 মিটার পার সেকেন্ড। তাহলে এখন প্রবলেম হচ্ছে যে পৃথিবীর তাহলে সমস্ত আদি বেগই 0, সমস্ত শেষ বেগই 0। তাহলে আদি বেগও যদি 0 হয়, শেষ বেগও যদি 0 হয়, তাহলে v = u + at, এটা 0 এটা 0, তো বাকি সব মিলে 0 হয়ে যাচ্ছে। কাজে নিশ্চয়ই এখানে কিছু একটা ব্যাপার আছে। হ্যাঁ, সেটাই এখন আমরা বুঝতে যাচ্ছি যে আদি বেগ মানে কি। তাহলে ভালো মতো আগে খেয়াল করো, আদি বেগ মানে যাত্রার শুরুর বেগ, এটা হতেও পারে নাও হইতে পারে। আদি বেগের একদম এক্সাক্ট যেটা সংজ্ঞা সেটা হচ্ছে গণনার শুরুতে বেগ, আর শেষ বেগ মানে গণনা শেষে বেগ। খেয়াল করো কথাটা, তারপর আমি বুঝাই। আদি বেগ মানে গণনার শুরুতে বেগ, আর শেষ বেগ মানে হচ্ছে গণনার শেষে বেগ। এখন গণনা শুরু আর গণনা শেষ এইটার মানে কি, আমি খুব সহজ একটা উদাহরণ দিই, তোমরা উদাহরণ দিলেই বুঝে যাবে। মনে করো কোনো একটা লোক দৌড়াচ্ছে এখান থেকে, এটা মনে করো পল্টন এলাকা, পল্টনকে পি দিয়ে প্রকাশ করলাম। পল্টন থেকে দৌড়ে 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 সে মনে করো ফার্ম গেটে গেল, এটা হচ্ছে ফার্ম গেট। তো মনে করো সে পল্টন থেকে সে দৌড় শুরু করেছে, আমি পয়েন্ট না দিয়ে দিলাম, এটা তো পি দিয়েছি, এটা ফার্ম গেট। মাঝখানে আরও 2-1টা জায়গার আমি নাম দিয়ে দিই। মনে করো মাঝখানে এটা হচ্ছে শাহবাগ, এটা হচ্ছে বাংলা মোটর, সো বি দিয়ে প্রকাশ করলাম, শাহবাগকে এস দিয়ে প্রকাশ করলাম। তো সে পল্টন থেকে দৌড়াতে শুরু করেছে, দৌড়াতে 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 সে আরও তার বেগ বাড়তেছে। এরকম একটা অবস্থায় যখন সে শাহবাগে আসলো, শাহবাগে যখন আসছে তখন মনে করো তার বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। আর পল্টন থেকে যাত্রা শুরু করেছিল সে 0 মিটার পার সেকেন্ড এই বেগ নিয়ে। শাহবাগ পর্যন্ত দৌড়িয়ে সে একটু ক্লান্ত হয়ে গেল, ক্লান্ত হয়ে মনে করো বাংলা মোটর পর্যন্ত আস্তে আস্তে তার স্পিড আবার একটু কমে গেল, বেগ কমে হয়ে গেল মনে করো 8 মিটার পার সেকেন্ড। এরপর সে আরও দৌড়াতে দৌড়াতে ফার্ম গেট এসে সে এত ক্লান্ত হয়ে পড়লো যে সে একদম থেমেই গেল। সো যাত্রার শেষে তার বেগ হয়ে গেল আবার 0 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে পুরো ঘটনা। এখন আমি এই বেগগুলোর এক একটা নাম দিয়ে দিই, যেমন এটা পল্টনের বেগ, সো ভিপি পল্টন বোঝানোর জন্য। এটা শাহবাগের বেগ ভিএস, এটা বাংলা মোটরের বেগ তাহলে ভিবি, এটা ফার্মগেটের বেগ ভিএফ। এখন আমি যদি জিজ্ঞেস করি এর মধ্যে কোনটা আদি বেগ কোনটা শেষ বেগ, তাহলে মোটামুটি সবাই বলবে হ্যাঁ এটা আদি বেগ এটা শেষ বেগ। হ্যাঁ, তোমার উত্তর শুদ্ধ হতেও পারে না হতে পারে, এটি এখন আমরা বোঝার চেষ্টা করি। যদি তুমি এতটুকু অংশ গণনা করো, এতটুকু অংশ গণনা করা মানে কি, যে পল্টন থেকে যে শাহবাগে গেল এই অংশটুকু গণনা করা মানে হলো যে পল্টন থেকে শাহবাগ কত দূর, অথবা পল্টন থেকে শাহবাগ যেতে কত সময় লাগে, অথবা পল্টন থেকে শাহবাগ পর্যন্ত যাওয়ার সময় ত্বরণ কত ছিল, এগুলো এরকম যে কোনো একটা যদি তুমি হিসেব করো পল্টন আর শাহবাগের মধ্যে, তাহলে আমরা ওই আলোচনার সময় পল্টনের বেগকে বলবো
আদিবেগ, শাহবাগে যে বেগ সেই বেগকে বলবো শেষ বেগ, যদি আমি পল্টন থেকে শাহবাগ পর্যন্ত হিসেব করি। তাহলে দেখো হিসেব বা গণনার শুরুর বেগটা আদিবেগ, গণনার শেষের বেগটা হচ্ছে শেষ বেগ। এখন অন্য আরেকজন সে চাইলো যে না আমি এইটুকু হিসেব করব না, আমি এইটুকু হিসেব করতে চাই যে শাহবাগ থেকে বাংলা মোটর কত দূর, বা ওইখানে যেতে কত সময় লাগে, বা ওই অংশের ত্বরণ কত ছিল, ইত্যাদি ইত্যাদি। তাহলে সেকেন্ড যে গণনা করতে যাচ্ছে তার জন্য কিন্তু এই ভিএসটাই আদিবেগ, শাহবাগের বেগটাই আদিবেগ আর বাংলা মোটরের বেগটাই হচ্ছে শেষ বেগ। তাহলে তুমি দেখো একই বেগ একবার আদিবেগে হতে পারে, শেষ বেগে হতে পারে। কিভাবে? এতটুকু গণনা করলে এটা শেষ বেগ, আবার এতটুকু গণনা করলে কিন্তু এটা আদিবেগ। আবার কেউ যদি এতটুকু গণনা করতে চায়, বুঝতেই পারছো এই অংশের জন্য এইটা আদিবেগ, এইটা শেষ বেগ। কেউ যদি এখান থেকে এই পর্যন্ত গণনা করতে চায় তার জন্য এইটা আদিবেগ, এটা শেষ বেগ। এরকম করে করে হিসেব কিন্তু করতে হবে। তাহলে একটু আগে যে অঙ্কটা আমাদের ছিল সেই অঙ্কে তোমরা খেয়াল করো, সেই অঙ্কে আমরা দুইটা পার্ট আমরা দুইবারে হিসেব করেছি। আমরা একবার হিসেব করেছি এখান থেকে এই পর্যন্ত গেছে, এইটা ছিল S1, আবার হচ্ছে এখান থেকে এই পর্যন্ত গেছে, সেটাকে আমরা নাম দিয়েছিলাম S2। এইখানে বেগ ছিল U, সেটা ছিল 0, আর এইখানে ছিল বেগ V, যেটার মান আমরা বের করেছিলাম। আর এইখানেও বেগ ছিল V, কারণ এই রাস্তায় তার বেগ পরিবর্তন হয় নাই একটু আগের অঙ্কে। এখন আমরা কোনটা আদিবেগ বলবো, কোনটা শেষ বেগ বলবো? যখনই এই প্রশ্ন করা হবে তখন তুমি উল্টা প্রশ্ন করবা যে আমি কতটুকু গণনা করতে চাই। তাহলে আমি যদি এতটুকু গণনা করতে চাই, দ্যাট ইজ S1 এর জন্য যদি ফর্মুলা লিখি তাহলে ইউ আদিবেগ, ভি শেষ বেগ। আবার আমি যদি এতটুকু গণনা করতে চাই S2-র জন্য, যে অংশটা সে সমবেগে চলে, সেই অংশের জন্য এটা আদিবেগ, এটা শেষ বেগ, এবং এই ক্ষেত্রে আদিবেগের মান যা, শেষ বেগের মানও তাই, যেহেতু ত্বরণ ছিল 0। কাজেই পরবর্তী তোমরা যতগুলো অঙ্ক করবে প্রত্যেকটা অঙ্কে খুব ভালো করে খেয়াল করবে কোনটা আদিবেগ, কোনটা শেষ বেগ, এবং কেন এটা আদিবেগ, কেন এটা শেষ বেগ।